শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে এসএসসি বায়োলজির তৃতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। কোষ বিভাজন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে। অনুধাবনমূলকে আসে, গ নম্বরে আসে, একটা গোটা প্রশ্ন হতে পারে, কিংবা এমসিকিউতে আসতে পারে। সুতরাং তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা এমনভাবে পড়ে যেতে হবে যেন তোমাদের কোনো কোশ্চিন এখান থেকে আসলে না ছোটে, এবং তোমরা এখান থেকে একদম ফুল মার্কস তুলতে পারো। পাশাপাশি আরও বলে রাখি যে এই কোষ বিভাজন চ্যাপ্টারটা থেকে কোনো কিছুই ভুলবার মতো না, কারণ এটা তোমাদের পরবর্তী ক্লাসে আবার এটা লাগবে। সুতরাং সবাই এই কোষ বিভাজন চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে দেখো এবং ক্লাসটা করো। প্রথমে আমি বলি যে কোষ বিভাজনটা আসলে কি। তোমরা দুই ধরনের কোষের নাম শুনেছো, ভাজক কোষ এবং স্থায়ী কোষ। আসলে টিস্যু আকারে শুনেছো, টিস্যুগুলো কিন্তু আসলে অনেকগুলো কোষের সমষ্টি। তো ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য হচ্ছে ভাজক মানে যে টিস্যুটা বিভাজন করতে সক্ষম, আর স্থায়ী টিস্যুটা হচ্ছে কি যে টিস্যুটা বিভাজন করতে অক্ষম, মানে বিভাজিত হয় না। তো ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হবে। বিভাজিত হওয়ার কেন দরকার? এই যে দেখো, আমি ছোটবেলা আমার এই ছোট হাতের সমান ছিলাম হয়তো, কিংবা আরেকটু ছোট ছিলাম, কিন্তু আজকে এরকম আমার আরেকটা হাত আছে, এর থেকে বড় বড় পা আছে, এবং আমার দেহটা এত বড় কিভাবে আসলে হলো? আসলে হয়েছে কি, আমার দেহটা কোষ দিয়ে গঠিত। সেই কোষগুলোর পাশে পাশে আরও কিছু কোষ তৈরি হয়ে গেছে। কিভাবে তৈরি হয়েছে? সেটা কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজনের মাধ্যমে কোষগুলো তৈরি হয়ে হয়ে আমাকে এত বড় একটা দেহ বানিয়েছে। কোষ বিভাজনের এটা হচ্ছে দরকার। কোষ বিভাজনের সংজ্ঞাটা কি? যে একটি কোষ বিভাজিত হয়ে যখন একটি বা তার অধিক কোষ উৎপন্ন করে তাকে কোষ বিভাজন বলে। পরীক্ষা অতটা আসে না, কিন্তু কোষ বিভাজনটা আসলে বিস্তারিত সম্পর্কে আসে, যে কোষ বিভাজনটা কোথায় হয়, কেন হয়। সাধারণত কোষ বিভাজনে একটা জিনিস মনে রাখবা, আমরা কোষের চিত্র সবাই জানি যে এটা যদি একটা কোষ হয়, প্রাণী কোষ সাধারণত কোষ প্রাচীর বিহীন হয়। তো এটা একটা প্রাণী কোষ ধরো, প্রাণী কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, সেন্ট্রোজোম থাকে, তারপরে গোলজি বডি থাকে, লাইসোসোম থাকে, এই জিনিসগুলো থাকে, আর নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসটাকে কোষের কেন্দ্র ধরা হয়, এজন্য এর বাংলা নাম কিন্তু কেন্দ্রিকা। এই নিউক্লিয়াসটা হচ্ছে কোষের হেড, এর মধ্যে ওর বৈশিষ্ট্য, ওর সব কিছু লুকানো থাকে। তাহলে এই নিউক্লিয়াস এবং তার বাহিরের যে অংশটা তাকে বলা হয় সাইটোপ্লাজম। এই দুইটা জিনিস নিয়ে আমরা বলতে পারি যে একটা কোষ গঠিত, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। তাহলে একটা কোষ থেকে যখন আরেকটা কোষ হতে হবে, তখন কি হতে হবে? নিউক্লিয়াসেরও বিভাজন হতে হবে, সাইটোপ্লাজমেরও বিভাজন হতে হবে। এটা সম্পর্কে আমি পরবর্তীতে আসছি। তো দেখো, এই কোষ বিভাজনটা আসলে কাদের হয়? আমাদের জীব আছে কয় ধরনের? জীব আছে উদ্ভিদ, প্রাণী, তাছাড়াও কোষের উপরে ভিত্তি করে জীব হচ্ছে দুই ধরনের, এককোষী জীব আর বহুকোষী জীব। এককোষী আর বহুকোষী। এককোষী জীবের উদাহরণগুলো তোমরা জানো। ব্যাকটেরিয়া, এটা এককোষী জীব। তারপরে অ্যামিবা, ছত্রাক, ইস্ট, এগুলো হচ্ছে এককোষী জীব। আর বহুকোষী জীব কারা? এই যে আমি, তুমি, তোমার বন্ধু, এরা হচ্ছে বহুকোষী জীব। তারপরে তিমি, বড় একটা বট গাছ বা উদ্ভিদ, এরা হচ্ছে বহুকোষী জীব। সাধারণত এককোষী জীবে একটা বিভাজন ঘটে, আর বহুকোষী জীবে অন্য বিভাজনটা ঘটে। এই বিভাজনটা সম্পর্কে যখন আলোচনা করব তখন আমি বলছি। দেখো, কোষ বিভাজন কত প্রকার। কোষ বিভাজন সাধারণত যদি ওভারঅল চিন্তা করা হয়, পৃথিবীতে কোষ বিভাজন কত প্রকার, তাহলে তিন প্রকার। কোষ বিভাজনটা দেখো তিন প্রকার। এক হচ্ছে অ্যামাইটোসিস, দুই হচ্ছে এরটা বাদ দিয়ে শুধু মাইটোসিস, তারপরে তিন মিওসিস। কোষ বিভাজন এই তিন প্রকার।
যদিও তোমাদের বইয়ে বলা আছে যে জীবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোষ বিভাজন হচ্ছে দুই ধরনের, মাইটোসিস আর মিওসিস, কারণ তোমাদের এটা সম্পর্কে আলোচনা করছে তোমাদের আগের এডিশনের বইটাতে তিন ধরনেরই ছিল। যা হোক, তোমরা এই দুইটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে যে মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি পরীক্ষাতে আসে যে কোষ বিভাজন কত প্রকার, তাহলে তোমরা অপশানে 2 থাকলে 2 দিবা, কারণ তোমাদের বইয়ে 2 আছে। আবার আরেকভাবে আসতে পারে কোষ বিভাজন নিচের কয়টি কোষ বিভাজন গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন কয়টি, তাহলে 2টি। ঠিক আছে, এ সম্পর্কে দেখো এর পরবর্তীতে যদি আলোচনা করি। অ্যামাইটোসিস সম্পর্কে তোমাদের বইয়ে নাই, তারপরেও আমি একটু বলে রাখি। অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে অ্যামাইটোটিক কোষ বিভাজন। মাইটোসিসের ইংরেজি হচ্ছে মাইটোটিক কোষ বিভাজন। আর একটা মিওসিসের মিওটিক বা মায়োটিকও কোষ বিভাজন বলা হয়। দেখো এর সাথে একটু মিল আছে, মাইটোটিক আর অ্যামাইটোটিকের মধ্যে মিল হচ্ছে কি যে একটাতে এ আছে একটাতে এ নাই। এ মানে মনে রাখবা যে না আবদ্ধক বোঝাচ্ছে, এটা মাইটোসিসের অনুরূপ কিন্তু মাইটোসিস না। সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। কাদের হয়? এককোষী জীবে। কিভাবে হয়? সরাসরি একটা কোষ মাঝখানে, দেখো সংক্ষেপে যদি বলি, এরকম একটা কোষ মাঝখানটা চিকন হয়ে যাবে, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা এরকম হয়ে যাবে, পরবর্তীতে আরও চিকন হয়ে নিউক্লিয়াসটা ডাম্বেলের আকার ধারণ করবে, পরবর্তীতে দুইটা আলাদা আলাদা কোষ হয়ে যাবে। একদম সরাসরি বা প্রত্যক্ষভাবে বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়। এই জন্য এই কোষ বিভাজন প্রক্রিয়াটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া বা সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। এক্ষেত্রে নিউক্লিয়াসটা ডাম্বেলের আকার ধারণ করে। এটা তোমাদের পরীক্ষায় এর আগে আসতো, তোমাদের যেহেতু সিলেবাসে নাই সেহেতু আসবে না। এখন খেয়াল করে একটু ধারণাটা রাখলা। তাহলে অ্যামাইটোসিস যেহেতু আমাদের নাই, সুতরাং আমরা অ্যামাইটোসিস সম্পর্কে বিস্তারিত পড়লাম না। মাইটোসিস আর মিওসিস সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে এখন খেয়াল করো, একটা কোষের দিকে তাকালে তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি ঝামেলাযুক্ত মনে হয়? দেখো তো, তোমরা নিউক্লিয়াসের ছবি দেখেছো, নিউক্লিয়াসটা অনেক প্যাঁচালো, ওর ভেতরে ক্রোমাটিন তন্তুগুলো থাকে প্যাঁচালো। তো ওটাকে যদি প্যাঁচগুলো খুলতে চাও তাহলে একটু ঝামেলা মনে হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বাদ বাকি সাইটোপ্লাজমে দেখবা যে অঙ্গাণুগুলো একাধিক থাকে, বেশি বেশি থাকে, ওগুলো দেখা যাচ্ছে যে অতটা চেনা বা ভাগ করা সমস্যা না, কিন্তু নিউক্লিয়াসটাকে ভাগ করা বা চেনা একটু সমস্যা। এই জন্য নিউক্লিয়াসের বিভাজনটাও একটু ঝামেলাযুক্ত। তাহলে একটা কোষ থেকে, কোষ বিভাজনে আমরা জানবো কি একটা কোষ থেকে সাধারণত 2টা বা 4টা কোষ হবে। এখন আমরা জানি যে প্রথম কোষটাকে বলা হয় মাতৃকোষ, মানে মা কোষ। আর বাদবাকি যে উৎপন্ন হয় নতুন কোষ তাকে কি বলা হয়? অপত্য কোষ। ইংরেজিতে যদি লিখি মাদার সেল। আর এখানে দেখো অপত্য কোষের ইংরেজি হচ্ছে ডটার সেল। কেন ডটার সেল? এখানে সন সেল হতে পারতো না? তোমাদের মাথাতেও প্রশ্নটা আসছে। একটা মা থেকে তো ছেলেও হয় মেয়েও হয়, তাহলে কেন শুধুমাত্র ডটার সেল? অপত্য কোষের ইংরেজি কেন ডটার সেল? একটু ক্লিয়ার করে বলি। দেখো যে একটা মা বাবার সংস্পর্শে এসে একটা সন্তানের জন্ম দিতে পারে, মায়ের কাছ থেকেই কিন্তু সন্তানটা বের হয়, মানে জন্ম নেয়। বাবা কিন্তু পেটে ধরতেও পারে না, জন্ম দিতেও পারে না, ভূমিকা পালন করে কিন্তু জন্ম দিতে পারে না। তার মানে একটা মা থেকে বাচ্চা হতে পারে। এখন তুমি চিন্তা করো, এই কোষটা বিভাজিত হয়ে যখন এইটা হলো তখন তাকে অপত্য কোষ বললাম, কিন্তু আমরা জানি একটা কোষ সাধারণত ক্রমাগত বিভাজিত হতেই থাকে। তাহলে পরবর্তীতে আবার যখন বিভাজিত হবে তখন এটা তো অপত্য, তখন এটার নাম কি হবে? এটার নাম হয়ে যাবে মা কোষ বা মাদার সেল। তো অবশ্যই একটা মেয়েই তো মা হতে পারে, ছেলে তো কখনো মা হতে পারে না, তাই না? এই জন্য মাদার সেল থেকে ডটার সেল উৎপন্ন হয়। তাহলে এটা সম্পর্কে আমরা একটু জানলাম যে একটা কোষ যখন বিভাজিত হবে তখন তার নাম মাতৃকোষ, বিভাজিত হয়ে যেটা উৎপন্ন করবে তার নাম হচ্ছে অপত্য কোষ। তাহলে এবার একটু দেখো বলি যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সংজ্ঞাটা পরীক্ষায় আসে। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?
মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা হচ্ছে যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাকে সমান তার সাথে একটু যোগ করতে পারে, সমগুণ সম্পন্ন হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে দেখো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মতে একটা কোষ থেকে সমান এবং সমগুণ সম্পন্ন দুইটা কোষ উৎপন্ন হবে, ক্রোমোজোম সংখ্যা সমান হবে। দেখো ক্রোমোজোম সংখ্যা এখানে ডিপ্লয়েড, এখানেও ডিপ্লয়েড। এই জায়গাতেই একটু ঝামেলা যে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডই বানাতে হবে, কিন্তু আবার দুইটা হতে হবে। তাহলে চিন্তা করো এই জায়গাতে একটু ঝামেলা আছে, কারণ তুমি তোমার ভাইয়ের সাথে ধরো খেতে বসছো কোনো কিছু, তোমার আম্মু পিঠা বানাচ্ছে, তোমার আম্মুকে বললা যে আম্মু ওকে যেরকম পিঠা দিয়েছো ঠিক আমাকে একই রকমভাবে পিঠা বানিয়ে দাও। তখন কিন্তু বিষয়টা একটু কঠিন হয়ে যাবে, কারণ একটু বেশি ভাজা হয়ে যেতে পারে, একটু ছোট হয়ে যেতে পারে, একটু বেশি চিনি হয়ে যেতে পারে। তাহলে সমান বললে একটু ঝামেলা যুক্ত হয়ে যাবে। ধরো আমার এই হাতের কোষগুলো ঠিক যেভাবে বিভাজিত হচ্ছে, এই হাতের কোষগুলো যদি ঠিক সেভাবে বিভাজিত না হয়, তাহলে কিন্তু যেই হাতে বিভাজনটা একটু কম হবে সেই হাতটা তুলনামূলক ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটু কেয়ারফুলি বিভাজনটা হতে হবে। কেয়ারফুলি মানে কোষের মধ্যে নিউক্লিয়াসটাকে আরও কেয়ারফুলি বিভাজিত হতে হবে, কারণ এক্ষেত্রে ক্রোমোজোমের ব্যাপারটা আছে। তো সুতরাং এই কোষ বিভাজন প্রক্রিয়াটা, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে হবে, মনে রাখবা একটু ধাপে ধাপে হবে, না ধাপে হলে একটু ঝামেলা হয়ে যেত। এই জন্য ধাপে ধাপে যখন হবে তখন মাইটোসিস সাধারণত দুইটা ধাপে হবে। একটা হচ্ছে নিউক্লিয়াসটা বিভাজিত হবে, নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে দেখো নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা জানি, নিউক্লিয়াসকে বলা হয় ক্যারিওটা। আমরা প্রোক্যারিওটা ইউক্যারিওটার ক্ষেত্রে পড়েছিলাম যে সুগঠিত নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস নাই। তো যে ক্ষেত্রে নিউক্লিয়াসের কথাটা আসবে সেক্ষেত্রে ক্যারিওটা কথাটা আসবে। তো নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিও কাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে নামের সঙ্গে মিল আছে, সাইটোকাইনেসিস। ঠিক আছে, এবার আসো যে নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন দুইটা যখন হলো তখনই কিন্তু সেটা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দুইটা ধাপে সম্পূর্ণ হয় বা দুইটা পর্যায়ে সম্পূর্ণ হয়। এই পর্যায়টা হওয়ার জন্য একটা প্রস্তুতি নেওয়া লাগে কোষকে, যেই প্রস্তুতিমূলক পর্যায় বা তাকে ইন্টারফেজও বলা হয়। তো এবার দেখো যে আরেকটা গল্প করি, যে তোমরা ভাই বোন দুইজন মুড়ি পছন্দ করো, তোমার আম্মু মুড়ি মাখায়, কিন্তু মুড়ি মাখানোর সময় তোমার আম্মু একটা জিনিস খেয়াল করে, বাদাম যেন একটু সমানভাবে হয়। কারণ কি, তোমার ছোট ভাইটা কি করে, যে যদি বাদাম পছন্দ করে সে প্রচুর, এই জন্য কি করে যে তোমারটাতে যদি বাদাম একটু বেশি দেখে তাহলে কিন্তু ঝগড়া বাঁধায় দেয়, খায় না, কান্নাকাটি করে। এই জন্য তোমার আম্মা কি করে যে বাদাম আলাদাভাবে কিনে নিয়ে আসে, দুইজনকে গুনে গুনে বাদামগুলো দেয়। কিন্তু মুড়ি কিংবা অন্যান্য যেই ছোলা, পেঁয়াজ, মরিচ, তেল এগুলো নিয়ে ওদের বা তোমাদের মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, সমান হোক আর যাই হোক, কিন্তু বাদাম কিন্তু সমান হতে হবে। কোষের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে যেমন বাদামটা পছন্দ, কোষের ক্ষেত্রে ঠিক তেমনি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার নিউক্লিয়াস। এই জন্য কোষের নিউক্লিয়াসের বিভাজনটা নিয়ে একটু চিন্তিত কোষ এবং বেশি কেয়ারফুলি করে। কারণ কি, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, বিভাজনটা যদি ঠিকভাবে না হয় তাহলে ক্রোমোজোমের বিভাজনগুলো ঠিকভাবে হবে না, ক্রোমোজোমের সমস্যা ঘটবে। এই জন্য নিউক্লিয়াসের বিভাজনটা একটু কেয়ারফুলি করতে হবে, যার জন্য ধাপে ধাপে করতে হবে। এই জন্য নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসের ধাপ আছে, এবং সে ধাপ কয়টি? 5টি। আর সাইটোকাইনেসিসে যদি প্লাস্টিড যদি থাকে 20টি, দেখা যাচ্ছে যে দুইটা কোষে 10টি 10টি করে ভাগ হয়ে যায়। তারপরে যদি মাইটোকন্ড্রিয়া থাকে 40টি, সেখানে দেখা গেছে 20টি 20টি করে ভাগ হয়ে যায়। যদি সেখানে গোলজি বডি থাকে ধরো
40টি, তাহলে আবার 20টি 20টি করে ভাগ হয়ে যায়, কোনো ঝামেলা হয় না ওগুলো নিয়ে। কিন্তু নিউক্লিয়াসের বিভাজনটা, নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার বিভাজনটা ঠিক রাখার জন্য এক্ষেত্রে কি করতে হবে, বিভাজনটা একটু ধাপে ধাপে করতে হবে। সে ধাপগুলো আমরা জানি যে প্রথমটা প্রোফেজ, দ্বিতীয়টা আমরা জানি এটা এক প্রোমেটাফেজ, 3 নম্বরটা মেটাফেজ, 4 নম্বর অ্যানাফেজ, 5 নম্বর টেলোফেজ। প্রো মানে প্রাথমিক, যাকে আরো সংক্ষেপ করলে প্রাক। ফেজ মানে পর্যায়, তাই এটার নাম প্রাক পর্যায়। প্রোমেটাফেজ, প্রো মানে প্রাক, মেটা মানে মনে রাখবা মধ্য বা মাঝখানে, তাই এটার নাম প্রাক মধ্য পর্যায়। মেটা মানে মধ্য, তাই এটার নাম মধ্য পর্যায়। অ্যানা মানে গতি, তাই এটার নাম গতি পর্যায়। টেলো মানে শেষ, শেষের আরেকটা ভালো বাংলা হচ্ছে অন্ত, তাই এটার নাম অন্ত পর্যায়। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে এই ক্যারিওকাইনেসিসটা 5টা ধাপে সম্পন্ন হয়। তাহলে পরীক্ষায় যদি তোমাদের কখনো আসে মাইটোসিস প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়, 2টি ধাপে। আর যদি পরীক্ষায় আসে মাইটোসিস প্রক্রিয়ার ক্যারিওকাইনেসিস ধাপটা কয়টি ধাপে সম্পন্ন হয়, 5টি ধাপে। কোনো কনফিউশন রাখা যাবে না। তাহলে প্রথমে হবে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসটা অগ্রাধিকার পাবে, কারণ এটা কোষের একটা প্রধান জিনিস। এখন তোমাদের ছবি আঁকানোর ক্ষেত্রে যদি আমি বলি, প্রথমে ছবি আঁকানোটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়, কারণ ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে ছবি আঁকালে মার্কস একদম ফুল পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে ছবিগুলো দেখবা যে উদ্ভিদ কোষেরও ছবি আছে, প্রাণী কোষেরও ছবি আছে। তাহলে তুমি কোন ছবিটা আঁকাবা, তোমার যেটা পছন্দ সেটাই আঁকাতে পারো। কিন্তু দেখবা যে উদ্ভিদ কোষের ছবিটা একটু তুলনামূলক ক্রিটিক্যাল, কেমন যে একটু চারকোনা, আবার দেখা যাচ্ছে একটু আবার বাইরে কোষ মানে কোষ প্রাচীর দেওয়া লাগে, এই জন্য একটু তুলনামূলক কঠিন। সেজন্য তুমি যদি এটা একটু অ্যাভয়েড করতে পারো করে প্রাণী কোষের ছবিগুলো আঁকাও, দেখবা যে কম্পাস দিয়ে গোল গোল করলে হয়ে যাচ্ছে, সময়টা একটু তোমার বাঁচবে, ছবিগুলো একটু কম বিট ঘুটে, সুতরাং আঁকাতে সহজ হবে, সুতরাং তুমি ভালো মার্কসও পাবা। এই জন্য প্রাণী কোষের ছবিগুলো আঁকাবা। দেখো প্রাণী কোষের ছবিটা কম্পাস দিয়ে আঁকায় নিবা। এটা একটা প্রাণী কোষ ধরো, এক্ষেত্রে তার ভেতরে একটা নিউক্লিয়াস আছে, বাইরে তার সাইটোপ্লাজম। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি নিউক্লিওলাস থাকে। আর এক্ষেত্রে ক্রোমাটিন তন্তুগুলো, এক্ষেত্রে একটা বিষয় আছে যে তোমরা দেখবা যে প্রথম অবস্থা আর শেষ অবস্থা বলে 2টা অবস্থা আছে ছবিগুলোর মধ্যে। তাহলে এই ছবিগুলোর তুমি যদি পারো 2টা অবস্থায় আঁকাবা, আর যদি না পারো তাহলে প্রথম অবস্থাটা বাদ দিয়ে শেষ অবস্থাটা আঁকালে ভালো হয়। দেখো আমরা 4টা ক্রোমোজোম নিয়ে কাজ করব মাইটোসিস বিভাজনে, 4টা ক্রোমোজোম নিয়ে কাজ করব। এই ছবিটায় ধরো প্রোফেজের প্রথম পর্যায়ের ধাপ, এক্ষেত্রে নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেনও থাকবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পর্যায়ে পানি বিয়োজন হয়। 1 নম্বর পয়েন্ট হবে কি, যে পানি বিয়োজনের ফলে ক্রোমাটিন তন্তুগুলো বা ক্রোমোজোমগুলো খাটো হয়ে গেছে আর একটু মোটা হয়ে গেছে। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। আর এই পর্যায়ে নিউক্লিয়াসটা একটু বড় হয়, এটা 2 নম্বর পয়েন্ট। দিয়ে এই ছবিটা আঁকিয়ে দিবা, শেষ। প্রোফেজ ধাপ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, এটা পরীক্ষা এমসিকিউতে প্রচুর আসে। এরপরে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ এই পর্যায়ে প্রাণীকোষ আঁকালে অবশ্যই সেন্ট্রোজোম আগের ছবিতে দিতে হবে, আর পরবর্তীতে থেকে সেখানে সেন্ট্রিওল দিলেই হবে, কারণ প্রাণীকোষ অবশ্যই সেন্ট্রিওল না দিলে হবে না, চিত্র ভুল হবে। এরপরে এখানে মাঝখানে তুমি স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু দিয়ে একটা যন্ত্রের সৃষ্টি করবা, যার নাম তোমরা জানো স্পিন্ডল যন্ত্র। একটু ভালো করে ছবিটা আঁকাবা, আমি একটু দ্রুত আঁকাচ্ছি। এরপরে ক্রোমোজোম আমরা দিব 4টা, কখনোই ক্রোমোজোমগুলোকে মাঝখানে দিব না, ডান পারে 4টা দিই,
হ্যাঁ, এই 4টা ক্রোমোজোম দিলাম। এক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেনটা প্রায় শেষ হয়ে যাবে, বিলুপ্তপ্রাপ্ত। আর এক্ষেত্রে নিউক্লিওলাসটাও প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায় অবস্থায় আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে এ পর্যায়ে বিষুবীয় মানে এ পর্যায়ে দুইটি মেরুর সৃষ্টি হয়। প্রথম কথা হচ্ছে দুইটি মেরুর সৃষ্টি হয় এবং মাঝখানে বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয়। এই দুই মেরুর দুই পাশে সেন্ট্রিওল অবস্থান করে এবং এই সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়। পরীক্ষায় প্রচুর আসে যে অ্যাস্টার রশ্মি কাকে বলে। দেখা গেছে কি প্রাণী কোষের সেন্ট্রিওল থেকে কোষ বিভাজনের প্রোমেটাফেজ দশায় যে রশ্মি বিচ্ছুরিত হয় তাকে অ্যাস্টার রশ্মি বলে। এরপরে দেখো এক্ষেত্রে কোষ কঙ্কালগুলো মিলে কি করে যে স্পিন্ডল তন্তুগুলো তৈরি করে। এই স্পিন্ডল তন্তুগুলো মিলে আবার স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। এই স্পিন্ডল যন্ত্রে দেখা গেছে তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোম এটাতে আছে, এটাতে আছে, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই। তাহলে যেসব তন্তুতে ক্রোমোজোম লেগে আছে তাকে বলা হয় ক্রোমোজোমাল ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু। আর যেই তন্তুতে ক্রোমোজোমও আছে এবং সেন্ট্রোমিয়ার আছে তাকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। এটা অবশ্যই মনে রাখবা, পরীক্ষায় এমসিকিউতে আসে বা আকর্ষণ তন্তু কোনগুলো, কিংবা পরীক্ষায় আসে যে আকর্ষণ তন্তু কাকে বলে, কোন দশায় পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রোমেটাফেজ দশায় আমরা এই কথাগুলো পেলাম। এরপরে মেটাফেজ দশা। মেটাফেজ দশায় তোমাদের মেটাফেজ মানে মেটাফেজ দিয়ে দুইটা কথা প্রথমে মনে রাখবা। 1 নম্বর মোটা, 2 নম্বরে মাঝখানে। তাহলে আমরা দুইটা কথা মনে রাখছি কেন, এজন্য আমি এই ফেজটাকে বা এই পর্যায়টাকে অনেক সময় মোটা ফেজও বলে থাকি, তোমরাও বলতে পারো, তাহলে তোমাদের একটু মাথায় থাকবে। তাহলে দেখো মোটা ফেজ বা মেটাফেজ দশায় কি হবে, এই পর্যায়ে ক্রোমোজোমগুলো মাঝখানে চলে আসবে, একদম মাঝখান বরাবর চলে আসবে এবং এই ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা হবে এবং খাটো হয়ে যাবে। দেখো একটু ছবিতে যদি আঁকাই, যে এই যে বিষুবীয় অঞ্চলটা আঁকাইছিলাম, এই ক্রোমোজোমগুলো এবার চলে আসবে এখানে। তুলনামূলক একটু মোটা করতে হবে, কলমটাকে 2বার চালালেই মোটা হয়ে যাবে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো তুলনামূলক মোটা এবং খাটো হয়, আর ক্রোমোজোমগুলো সবচেয়ে মাঝখানে বা ক্রোমোজোমগুলো মাঝখানে অবস্থান করে। আরেকটা কথা হচ্ছে এই পর্যায়ে নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, মানে নিউক্লিওলাসটা আঁকানো লাগবে না, আমাদের সময় প্লাস কালি বেঁচে গেল, নিউক্লিওলাস শেষ। তাহলে মেটাফেজ দশা সম্পর্কে হয়ে গেল। এখন সাধারণত এখানে মোটা হলো কেন বলতো? মোটা হওয়ার কারণ হচ্ছে কি যে আমরা জানি যে তোমাদের আশেপাশে দেখবা যে কেউ যদি প্রেগনেন্ট হয় বা অন্তঃসত্ত্বা হয়, সে একটু তুলনামূলক মোটা হয়ে যায়, তার পেটের সামনে বাচ্চাটা থাকে পেটের মধ্যে, এই জন্য পেটটা একটু উঁচু হয়ে যায় বা মোটা হয়ে যায়। তবে আবার ছেলে মানুষকে মনে করো না যে প্রেগনেন্ট হয়ে গেছে, অনেক ভুঁড়িওয়ালা আছে যাদের আবার পেট অনেক মোটা, মনে হয় যে একটা বাচ্চা ভেতরে আছে। তো দেখো যে মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো মোটা হচ্ছে কেন, কারণ এই ক্রোমোজোমগুলো থেকেই পরবর্তীতে বাচ্চা হবে। তার মানে ক্রোমোজোমগুলো বিভাজিত হবে হয়ে যে 4টা ক্রোমোজোম আমরা আঁকাচ্ছি সেখান থেকে 8টা ক্রোমোজোম হয়ে যাবে, এই জন্যই সে একটু মোটা হচ্ছে। অ্যানাফেজ দশাতে দেখো সেই ক্রোমোজোমগুলো 8টা হয়ে যাবে, তাহলে এখানে এটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ দশাতে খেয়াল করো দুই পাশে সেন্ট্রিওলগুলো দাও, স্পিন্ডল তন্তু একটু সময় নিয়ে ভালো করে আঁকাবা। আমি অতটা ছবিকে প্রাধান্য দিচ্ছি না, কারণ ক্লাসগুলো অনলাইনে নিচ্ছি। তো এখানে স্পিন্ডল তন্তুগুলোতে এবার একটাও কিন্তু মাঝখানে দিব না আমরা, তার আগে একটু বলে থাকি, আমাদের এইটা হচ্ছে ক্রোমোজোম, এইটা ক্রোমোজোম, এই দুইটাকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিডের মাঝখানে যদি সেন্ট্রোমিয়ারটা চলে আসে তখন তার নাম হয়ে যায় ক্রোমোজোম। এটাকে 2টা ক্রোমাটিড দ্বারা যুক্ত, এখানেও 2টা ক্রোমাটিড।
সেন্ট্রোমিয়ারকে যদি মা ধরি তাহলে এরা একে অপরের বোন, এই সেন্ট্রোমিয়ারকে মা ধরলে এরা অপরের বোন, কিন্তু এই দুইটা সেন্ট্রোমিয়ার এরা কিন্তু বোন না, তাই এদেরকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। সরি, ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড, আর এই দুটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, তো সাধারণত এক্ষেত্রে যে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো মোটা হয়েছিল, এই মোটা ক্রোমোজোমগুলোর ক্রোমাটিডগুলো একে অপর থেকে দূরে চলে যায়, আরও দূরে চলে যাবে, দিয়ে সেন্ট্রোমিয়ারটা ছিঁড়ে এরকম দুইটা পাতলা পাতলা ক্রোমোজোম তৈরি করবে, পাতলা পাতলা ক্রোমোজোম তৈরি করবে, মানে ক্রোমোজোম বাচ্চা দিল। তাহলে একটা মোটা থেকে দুইটা করে হবে, তাহলে 4টা ক্রোমোজোম থেকে মোট হবে 4 4 8টা ক্রোমোজোম হবে। তাহলে 8টা ক্রোমোজোমের মধ্যে আমি 2 মেরুকে ভাগ করে দিব, উপরের দিকে দিব 4টা ক্রোমোজোম, নিচের দিকে দেব 4টা ক্রোমোজোম। এবং খেয়াল করব যে ক্রোমোজোমগুলো আঁকানোর সময় তাদের দিকগুলো যেন এই মেরুর কাছেরগুলো এই মেরুর দিকে এবং এই মেরুর কাছেরগুলো এই মেরুর দিকে হয়। তার মানে ক্রোমোজোমগুলোর দিক এরকম হবে। ঠিক আছে, তার মানে তার সেন্ট্রোমিয়ারটা থাকবে সামনে আর বাহু বা ক্রোমাটিডগুলো থাকবে পেছনে। একটু এটা মনে রাখতে হবে কিভাবে, দেখো কোনো সিনেমায় দেখবা যে নায়িকাকে যখন তাড়াচ্ছে কোনো ভিলেন, তখন সে একটা দৌড় দেয় এবং দৌড় দেওয়ার সময় দেখবা যে চুলগুলো কিন্তু পেছনে ওড়ে, কিংবা চুল যদি 2টা ভাগে ভাগ করে রাখে দিয়ে এভাবে ঝুলায় রাখে, দেখবা যেগুলো পেছনে উঠছে। তার মানে মনে রাখবে মাথাটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর চুলগুলো বা 2টা যে বেনি হয়ে আছে সেগুলো হচ্ছে তার ক্রোমাটিড। তো সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী আর ক্রোমাটিডগুলো হয় অনুগামী এই অ্যানাফেজ দশায়। এবং এরা দুই মেরুর দিকে দুই দিকে যাত্রা শুরু করছে, খুবই স্পিডে যাত্রা শুরু করে। এই জন্য এই পর্যায়টার নাম গতি পর্যায়। এবং এই গতি পর্যায়ে ক্রোমাটিডগুলো বা ক্রোমোজোমগুলো যাওয়ার সময় তারা বিভিন্ন আকার ধারণ করে। এই বিভিন্ন আকার, 4টা আকার আছে, এই 4টা আকারকে সম্পর্কে একদম ডিটেলসে জানতে হবে, পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। দেখো 4টা আকারের মধ্যে আমরা সবাই জানি ভি, এল, জে, আই। ভিকে বলা হয় সাব মেটা সেন্ট্রিক, 3টে কথা এখানে আছে, সরি মেটাসেন্ট্রিক। এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, এটাকে টেলো সেন্ট্রিক। ঠিক আছে, দেখো এই ক্রোমোজোমটাকে আমি সোজা করে আঁকাচ্ছি, এই যে সোজা করে আঁকালাম, ক্রোমাটিড এর মাঝখানে সেন্ট্রোমিয়ারটা দিয়ে দিলাম। এই সেন্ট্রোমিয়ারটার মাঝখানে আছে, গল্পের মাধ্যমে বুঝায়। দেখো নায়িকাকে যে ভিলেনটা তাড়াচ্ছে, তখন নায়িকার গলা বরাবর এই পাশে ওড়নাটা ফেলে দেওয়া আছে সমানভাবে, সাধারণত যেন দেখতে খারাপ না লাগে, সমানভাবে ফেলা আছে। এখন নায়িকা যখন দৌড় দেওয়া শুরু করলো, তখন তার মাথাটা সামনের দিকে আর ওড়নার 2 পাশটা সমানভাবে পেছনের দিকে। তার মানে চিত্রটা হবে এরকম। তো এরকম যদি হয়, এটাকে যদি একটু উল্টায় দিই, দেখতে হবে ভি এর মতো। আর যেহেতু এটা সেন্ট্রোমিয়ারটা মাঝখানে আছে, ক্রোমাটিডের মাঝখানে অবস্থান করছে, মাঝখানকে কেন্দ্র করে সেন্ট্রোমিয়ারটা আছে, কেন্দ্র করে, এটার ইংরেজি বলতে গেলে সেন্ট্রিক বলতে হয়। সেন্টার মানে কেন্দ্র আর সেন্ট্রিক মানে কেন্দ্র করে আছে, তাহলে তার নাম হবে মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম। আর তার ইংরেজি করলে মধ্যর ইংরেজি মেটা আর কেন্দ্রর ইংরেজি কেন্দ্রিক বা সেন্ট্রিক। তাহলে মধ্যকেন্দ্রিক মানে মেটাসেন্ট্রিক। ভিটা দেখতে কার মতো হবে? মেটাসেন্ট্রিক। এরপরে দেখো ভিলেনটাকে আরও তাড়াচ্ছে, ভিলেন নায়িকাকে আরও তাড়াচ্ছে, তখন সেন্ট্রোমিয়ারটা মানে ওড়নাটা একটু বাতাসের কারণে এক সাইডে বেশি চলে যাবে। এক সাইডে যদি বেশি চলে যায়, দেখা যাচ্ছে কি যে দেখতে এটা এল এর মতো ধারণ করবে, যেটাকে ইংরেজিতে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, মানে মাঝখানের খুবই কাছাকাছি আছে, মানে উপমধ্য কেন্দ্রিক বা মাঝখানের খুবই কাছাকাছি আসে। এরপরে নায়িকা আরও জোরে দৌড়াচ্ছে, ভিলেন আরও জোরে দৌড়াচ্ছে, যার ফলে বাতাসে ওড়নাটা আরও চলে গেছে এক সাইডে চলে গেলে প্রায় দেখা যাচ্ছে যে শেষের দিকে চলে গেছে, শেষের কাছাকাছি। এটা যদি
দেখা যায় যে একদম প্রান্তের দিকে, প্রান্তের খুব কাছাকাছি গেছে বা উপপ্রান্ত কেন্দ্রিক, তখন সেটা দেখতে একটু এরকম হচ্ছে, যেটাকে আমরা বলছি জে, যেটা দেখতে বড় হাতে জে এর মতো লাগে। এটাকে ইংরেজিতে বলে অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক, মানে প্রান্তের খুব কাছাকাছি চলে গেছে। সব শেষে দেখো টেলোসেন্ট্রিক, নায়িকা আরও জোরে দৌড়াচ্ছে, সামনে দেখছে যে নায়ক চলে আসছে, ও আবেগে আরও জোরে যখন দৌড় দিল, তখন একদম শেষের দিকে ওড়নাটা চলে গেছে। ওড়নাটা শেষের দিকে যাওয়ার ফলে দেখতে হয়ে গেছে এরকম আয়ের মতো। এই আয় মানে একদম শেষের দিকে, শেষ মানে কি, শেষ বলা হয় টেলো, মানে অন্ত বা প্রান্তকে বলা হয় টেল দিয়ে মনে রাখবা। টেল মানে লেজ, একটা গরু মাথা দিয়ে শুরু হয়, দেখবা যে লেজ দিয়ে তার শেষ হয়। তো টেলোসেন্ট্রিক মানে হচ্ছে একদম শেষে, মানে প্রান্ত কেন্দ্রিক। তো নায়িকাটা তখন আবার ওড়না ঠিক করে নিল, ওড়না আর পড়তে দিল না। তো এইভাবে মনে রাখবা, গল্প দিয়ে মনে রাখলে একটু বেশি মনে থাকে। তাহলে আমরা পড়লাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। এর পরের ধাপ আমরা জানি। এর পরের ধাপটাই এখান থেকে একটু সহজ করে বুঝাই দিই। দেখো, প্রাণীকোষের ক্ষেত্রে এই জায়গাতে কি হবে, একটু ভাঁজের সৃষ্টি হবে, এখানে একটু ভাঁজের সৃষ্টি হবে, যেটাকে বলা হয় ক্লিভেজ বা ফারোয়িং। এভাবে ভাঁজ হয়ে এইটা একটা কোষ হয়ে যাবে, এটা একটা কোষ হয়ে যাবে। এক্ষেত্রে পানি আবার যোগ হয়ে যাবে, টেলোফেজ দশাতে পানি যোজন ঘটবে। এক্ষেত্রে এই ক্রোমোজোমগুলো পানি নেবে, নিয়ে আরও চুষে সরু এবং লম্বা হয়ে যাবে। নিউক্লিওলাস হারাই গেছিল, সেটা আবার ফিরে আসবে, আর নিউক্লিয়ার যে মেমব্রেনটা ছিল সেটা আবার ফিরে আসবে। সব মিলে দুইটা কোষ হয়ে যাবে। উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, কোষ প্লেট তৈরি হবে, মাঝখানে একটা প্লেটের মতো তৈরি হয়ে ওইটা আলাদা চেম্বার হয়ে গেল, দিয়ে দুইটা কোষ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের ধাপ। আর এরপরেই বাদবাকি যে অঙ্গাণুগুলো, সেটা হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, এরা পরবর্তীতে আবার ভাগ হয়ে 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 দুইটা কোষের মধ্যে চলে গেল। এটাকে বলে সাইটোকাইনেসিস। তাহলে আমরা মাইটোসিস পর্যায় সম্পর্কে পড়া আমাদের মোটামুটি শেষ। এবার মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। মাইটোসিসের গুরুত্ব পয়েন্ট আকারে পরীক্ষায় অনেক সময় আসে, যে মাইটোসিস কেন দরকার। ওটা আমি বই থেকে একটু পরে দাগিয়ে দিব, তবে ওখানে একটা তথ্য আছে যেটা আমি একটু বুঝিয়ে দিই। যে কথা দুইটা, একটা হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, আর একটা হচ্ছে জনন কোষের বিভাজন। জনন কোষের সংখ্যা বৃদ্ধি কিন্তু মাইটোসিস করে, আর বিভাজনটা করে মিওসিস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওখান থেকে ভুল হয়। এরপরে তোমাদের আরেকটা আছে, অস্বাভাবিক যদি মাইটোসিস হয় বা অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, তাহলে একটা ঝামেলার সৃষ্টি হয়। আমরা সবাই জানি ক্যান্সার, নো অ্যান্সার এই সম্পর্কে। তো এটা সম্পর্কে একটু বলি। ক্যান্সার কেন হয়, পরীক্ষাতে আসে অস্বাভাবিক মাইটোসিস বা অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে। অনিয়ন্ত্রিত মাইটোসিস। দেখো, ক্যান্সার, তার আগের ধাপ হচ্ছে টিউমার। টিউমারের বাংলা কিন্তু অর্বুদ। তোমাদের বইয়ে একটা ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে জরায়ুর ক্যান্সার, যে জরায়ুতে আমরা এক সময় সবাই ছিলাম। ঠিক আছে, জরায়ু হচ্ছে একটা ব্যাগের মতো, যে ব্যাগের মধ্যে একটা বাচ্চা ভ্রূণ অবস্থা থেকে প্রায় 9 মাস, 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ থাকে। আমরা সবাই ছিলাম। এটা সাধারণত মায়ের একটা অঙ্গ, যেটা নিচের পেটে থাকে বা তল পেটে। এই অঙ্গটা সাধারণত ছোট, কিন্তু যখন এর মধ্যে ভ্রূণ চলে আসে, যখন বাচ্চা ধারণ করে, তখন সেটা বড় হয়ে হয়ে প্রায় বুক পর্যন্ত চলে আসে, যেটাকে আমরা বলি জরায়ু। সে জরায়ুটা মেয়েদেরই থাকে, ছেলেদের থাকে না। তাহলে এই জরায়ুর ক্ষেত্রে একটা অংশ, এটা হচ্ছে তার জরায়ুর মুখ, ব্যাগের এটা মুখ। এই জরায়ু মুখের ইংরেজি নাম হচ্ছে সার্ভিক্স। এই জায়গার এই মাসেলগুলো বা কোষগুলোকে একটা ভাইরাস খুব পছন্দ করে, বা ভাইরাসের প্রচণ্ড পরিমাণে লুকিয়ে থাকতে পারে এখানে, এবং খাবার দাবার পুষ্টি উপাদান পেয়ে থাকে। এই জন্য এই ভাইরাসটাকে এখানে পছন্দ করে, যে ভাইরাসটার নাম হচ্ছে এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এরকম অনেক ভাইরাস আছে, এইচআইভি, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, এইচবিভি হেপাটাইটিস বি ভাইরাস, এইচসিভি হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস ইত্যাদি। তো দেখো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করে, এই জায়গাতে যে অবস্থান করে,
আমরা জানি কোষ বিভাজন হতে কয়েকটা পর্যায় লাগে। কোষ বিভাজনের জন্য ইন্টারফেস দশা দরকার, প্রস্তুতি দরকার, প্রোটিন দরকার, এনজাইম দরকার। এই কোষ বিভাজনটা হচ্ছে যখন, তখন এই জায়গাতে এই ব্যাটা প্যাপিলোমা ভাইরাস চলে গেল, যে ওখানে কোষগুলোকে বলছে যে আরে কোষ বিভাজনের দায়িত্ব আমার হাতে ছেড়ে দাও, আমি পুরো একদম কোপায় দিব, কোনো টেনশন করার কিছু নাই, টেনশন লিয়েন না, আমি কোষ বিভাজন করে দিচ্ছি। দিয়ে কি করবে, কোষ বিভাজনের নিয়ন্ত্রণকারী যে প্রোটিনগুলো ছিল, এনজাইমগুলো ছিল, তাদেরকে হটাই দিবে, দিয়ে তারা জায়গা দখল করে নিবে। এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কিছু জিন আছে, তার মধ্যে E6 আর E7 এই দুইটা জিন দ্বারা ওই প্রোটিনগুলোকে হটিয়ে দিয়ে ও কাজ করা শুরু করে দিবে, করে ও নিজের মতো ইচ্ছা মতো কোষ বিভাজন করে, উল্টাপাল্টা কোষ বিভাজন করে এখানে টিউমার, পরবর্তীতে ক্যান্সারের সৃষ্টি করবে, যেটাকে বলা হয় জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার বা কার্সিনোমা। তাহলে এইটা হলো আমাদের জরায়ু মুখের ক্যান্সার বা অনিয়ন্ত্রিত মাইটোসিস বা তোমার অস্বাভাবিক মাইটোসিসের ফল। তাহলে ক্যান্সার আরও যেসব অঙ্গে অঙ্গে হতে পারে, সব অঙ্গেই কিন্তু একই বিষয়, যে ওখানে এই অনিয়ন্ত্রিত মাইটোসিসটাই হচ্ছে। তাহলে অনেক কিছুই জানলাম। মাইটোসিসটা কোথায় ঘটে এটা একটু জানা দরকার। মাইটোসিস সাধারণত আমরা জানি প্রকৃত নিউক্লিয়াস বা ইউক্যারিওটা যারা আছে, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তাদের দেহকোষে ঘটে। তারপরে আর কোথায় ঘটে, ভ্রূণে ঘটে, নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের অযৌন জননের ক্ষেত্রে ঘটে, এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবা। আর দেহের ক্ষেত্রে, দেহের কোষে বলতে এক কথায় বলতে গেলে দেহকোষে ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে বর্ধনশীল অঙ্গ বা ভাজক টিস্যুর কোষগুলো, যেগুলো হচ্ছে মুকুল, ভ্রূণমূল, তারপরে তোমার মূল, কাণ্ড ইত্যাদিতে ঘটে। এরপরে তোমাদের যেটা বলবো সেটা মিওসিস সম্পর্কে, বা মাইটোসিস কোথায় ঘটে না একটু বলে দেই। মাইটোসিস সাধারণত আমাদের দেখা গেছে যে স্নায়ুকোষ বা নিউরনে কোনো কোষ বিভাজনই ঘটে না বা মাইটোসিস ঘটে না। পরিণত লোহিত রক্তকণিকায় মাইটোসিস ঘটে না, কারণ সেখানে নিউক্লিয়াস থাকে না। অনুচক্রিকায় মাইটোসিস ঘটে না। তারপরে স্থায়ী টিস্যুর কোষগুলোতে মাইটোসিস ঘটে না। তাহলে মিওসিস সম্পর্কে একটু বলতে হবে। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া কাকে বলে, প্রথমে এটা আমাদের জানতে হবে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, তাকে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলে। একদম সহজ কথা। দেখো ছবিতে যদি আঁকায়, এইটা একটা কোষ বিভাজিত হলো, হয়ে 4টা কোষ হবে। 2টি ধাপে সম্পন্ন হয় মিওসিস প্রক্রিয়াটি। প্রথমে 1টা থেকে 2টা, পরবর্তীতে ওই 2টা থেকে আবার 2টা করে মোট 4টা। এক্ষেত্রে শর্ত হচ্ছে কি, যে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পেয়ে যাবে। দেখো এখানে 1টা থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এই 4টা অপত্য কোষের মধ্যে এখানে n, এখানে 2n, মানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে। এই জন্য মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, হ্রাসমূলক বা বিয়োজন বিভাজন বলা হয়। কারণ হচ্ছে কি, যে ক্রোমোজোম সংখ্যার বিয়োগ ঘটে গেছে, ক্রোমোজোম সংখ্যা কমে গেছে, হ্রাস হয়ে গেছে, এই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজন বলে। এখন মিওসিস সাধারণত 2টা ধাপে সম্পন্ন, একটা হচ্ছে মিওসিস 1, একটা মিওসিস 2। মিওসিস 1 বিভাজনে দেখা গেছে কি, যে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পায়, এই জন্য এটাকে হ্রাস বিভাজন নামেও ডাকা হয়। আর মিওসিস 2-এ দেখা গেছে কি, এখানে ক্রোমোজোম সংখ্যাটা সমান থাকে, তাই এটার নাম সমবিভাজন বলে ডাকা হয়। এক্ষেত্রে দেখা গেছে কি, একটা কোষ থেকে যখন 2টা হচ্ছে, তার মানে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে, এবং ক্রোমোজোম যেহেতু অর্ধেক হয়ে গেছে, তার মানে ক্রোমোজোমেরও বিভাজন ঘটেছে। এক্ষেত্রে দেখো নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছে, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয়নি। মোটের উপর হিসাব করলে নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম 1বার বিভাজিত হয়। ঠিক আছে, এখন দেখো এই যে বিভাজন হলো, এখানে মিওসিস 1 এবং মিওসিস 2, মিওসিস 1-এ প্রথম ধাপে এক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম ভাগ হয়ে গেল। পরবর্তীতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে, যেটা আবার কোন বিভাজনের মতো বলতো? মাইটোসিস বিভাজনের মতো। মাইটোসিস বিভাজনে আমরা দেখেছি যে ক্রোমোজোম সংখ্যা
অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এক্ষেত্রে দেখো যে ক্রোমোজোম সংখ্যাটা সমান আছে, এই জন্য দ্বিতীয় মিওসিস বিভাজনকে বলা হয় মাইটোসিসের অনুরূপ। এমসিকিউতে প্রচুর আসে। এরপরে মিওসিস বিভাজনটা হওয়ার কেন দরকার, কারণটা কি, এটা তোমাদের একটু ক্লিয়ার জানতে হবে। পরীক্ষায় প্রচুর আসে অনুধাবনমূলকে। দেখো যে মাইটোসিস তো হলো আমার দেহটা বড় হচ্ছে, আমি ছোট থেকে বড় হচ্ছি। এক্ষেত্রে কি কি কাজে লাগছে ছোট থেকে বড় হতে? আমি যদি পরিণত পরিমাণে খাবার দাবার পাই এবং আমার যদি কোনো অসুখ বিসুখ বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তাহলে কিন্তু আমি ছোট থেকে বড় হব। কিন্তু দেখো যে বাচ্চা কাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আমি কিন্তু একা পারবো না, আমার কোনো বিপরীত লিঙ্গের সাহায্য লাগবে। তাহলে কোষ বিভাজন হতে বা আমার দেহ বড় হতে কারো কিন্তু হেল্প লাগে না, আমার বিপরীত লিঙ্গের হেল্প লাগে না। কিন্তু আমার যদি বাচ্চা কাচ্চার দরকার হয় বা বংশবৃদ্ধির দরকার হয়, তাহলে কিন্তু বিপরীত লিঙ্গের সাহায্য নিতে হয়। বিপরীত লিঙ্গের সাহায্য নেওয়ার জন্যই মানে মিওসিসটা দরকার। দেখো এখানে বাবা দেহটা ডিপ্লয়েড, মায়ের দেহটা অবশ্যই ডিপ্লয়েড। বাবা মার ফলে যে সন্তানটা হবে, দেখো দুইজন মিলেই সন্তান উৎপন্ন হবে, তাহলে সেক্ষেত্রে টেট্রাপ্লয়েড হয়ে যাচ্ছে, মানে 4n। তার সাথে আবার 4n, বাবা মায়ের বিয়ে হলো, দেখা যাচ্ছে 8n। আবার 8n এর বিয়ে হলো, দেখা যাচ্ছে 16n। এভাবে ক্রোমোজোম সংখ্যা দেখো তুলনামূলকভাবে প্রথমটা থেকে বাড়তে আছে, প্রায় দ্বিগুণ হতে আছে। প্রত্যেকটা যখন বংশ আসছে বা জেনারেশন আসছে, ততই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে প্রজাতি একই থাকলো, মানুষই থাকলো, কিন্তু অনেক ভিন্ন হয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যার ভিন্নতা হয়ে যাচ্ছে। তো ক্রোমোজোম সংখ্যা যদি ভিন্নতা প্রকাশ পায়, তাহলে অমিল দেখা যাবে। এই জন্য কি হয়, যদি এখানে একটা বিভাজন ঘটানো যায় যার ফলে এন আসবে, এখানে একটা যদি বিভাজন ঘটানো হয় যার ফলে এন আসবে, এটা মিওসিস বিভাজন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাবা মা দুইজনকেই পেল এন এন করে, অর্ধেক অর্ধেক করে। পরবর্তীতে আবার 2n বিয়ে হলো, আবার এন আসলো, এখান থেকে আবার এন আসলো, দেখো এখানে আবার 2n হয়ে যাচ্ছে। এখানে আবার 2n এর সাথে বিয়ে হলো, আবার n আসলো মিওসিস বিভাজনের মাধ্যমে, এখানে আবার 2n। মানে যতই বংশধারা যাক না কেন, দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যা প্রজাতির ক্রোমোজোমের সংখ্যার সমান থাকছে বা ধ্রুবক থাকছে। তাহলে একটা মাত্র উদ্দেশ্য, যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা রক্ষার জন্যই কিন্তু মিওসিসটা দরকার। ঠিক আছে, পরীক্ষায় প্রচুর আসে মিওসিস কেন হয়, তোমরা একটু সুন্দরভাবে এটা লিখে নিবা, তাহলেই হবে। এরপরে তোমাদের জানতে হবে যে মিওসিসটা কোথায় ঘটে। মিওসিসটা আমরা জানলাম মাইটোসিস কোথায় ঘটে, এবার আমাদের জানতে হবে মিওসিসটা কোথায় ঘটে। সাধারণত জনন মাতৃকোষে, এক কথায় যদি বলতে চাই যে জনন মাতৃকোষে মিওসিস ঘটে। এই জনন মাতৃকোষের মধ্যে 1 নম্বর লিখতে পারি আমরা সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে। তারপরে দেখবা মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদে। এরপরে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে। আরেকটা হচ্ছে হ্যাপ্লয়েড জীবের ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ, আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। জাইগোট কি জিনিস আমরা জানি, যে নিষেকের ফলে যখন ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয় তখন তাকে জাইগোট বলে। এই কয়টা জায়গাতে মিওসিস ঘটে। 1 নম্বর কথা হচ্ছে মিওসিস ঘটে জনন মাতৃকোষে। আর তাছাড়া যদি এমসিকিউতে আসে কোথায় কোথায় ঘটে, এই কয়েকটা পয়েন্ট। এরপরে আমাদের যেটা জানতে হবে যে এই যে তোমাদের বইয়ে দেখবা যে একটা উদাহরণ দেয়া আছে দুইটা ব্যাঙের, কোনো ব্যাঙের জেনোফাস ট্রপিক্যালিস আর জেনোপাস লিভিস। জেনোপাস ট্রপিক্যালিস ও ছিল কিন্তু ছোট, কিন্তু ক্রোমোজোম সংখ্যায় যে মিওসিস না ঘটার কারণে দেখা যাচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে তার আকার কিন্তু হয়ে গেছে বিশাল বড়।
ঠিক আছে, জেনোপাস লিভিস পরবর্তীতে নতুন প্রজাতির। তো এইসব জিনিস এই জন্য মিওসিসটা দরকার। তো তোমাদের দেখো আমি এখন একটু তোমাদের বইটা দাগিয়ে দিই। বইটা দাগিয়ে আজকের ক্লাস মোটামুটি শেষ করব। দেখো, কোষ বিভাজন, ইউনিসেলুলার বা এককোষী কোষ বিভাজন, এককোষী জীবকণগুলো প্লাজমোডিয়াম কথাটা অ্যাড করে নিও, ব্যাকটেরিয়া, অ্যামিবা, তারপরে ইস্ট, ছত্রাক, এগুলো অ্যাড করে নিবা। এখানে দেখো বহুকোষী জীব, মানুষ, বটগাছ, তিমি ইত্যাদি। গুরুত্বপূর্ণ দুইটি গুরুত্বপূর্ণ নিচে দাগ দাও, মাইটোসিস আর মিওসিস। মাইটোসিস কাকে বলে এক্ষেত্রে আছে, এই জায়গাতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেহকোষে ঘটে, এখানে একটু দাগ দিয়ে নাও, দেহকোষে ঘটে। তারপরে ভাজক টিস্যু উদ্ভিদের ক্ষেত্রে কোথায় কোথায় আছে, কাণ্ড, মুকুলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা ইত্যাদি। আর নিম্নশ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর অযৌন জননের সময় এটাও ঘটে থাকে মাইটোসিস। মাইটোসিসের পর্যায়ে দেখো, প্রথমে ক্যারিওকাইনেসিস, পরে হচ্ছে সাইটোকাইনেসিস। কাকে বলে এটা দরকার। আর প্রস্তুতিমূলক একটা পর্যায়ে আছে যাকে বলা হয় ইন্টারফেজ। 5টি পর্যায়ে ভাগ করা হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপরে দেখো প্রোফেজ সম্পর্কে এখানে লেখা আছে, 2টা পয়েন্ট আমি বলে দিয়েছি, সেগুলোই পড়বা। এটা হচ্ছে নিউক্লিয়াস আকারে বড়া হয় আর ক্রোমোজোমগুলোর পানি হ্রাস পেতে থাকে, পানি বিয়োজন ঘটে, যার ফলে সংকুচিত হয়ে মোটা আর খাটো হয়। এই ছবিটা শেষ অবস্থা অথবা এটা আঁকাবা, পরীক্ষাতে যদি সময় পাও তাহলে এটা প্রথম অবস্থা এবং শেষ অবস্থা, প্রথম অবস্থা শেষ অবস্থা দুইটাই আঁকাবা। প্রোমেটাফেজ দশায় দেখো এখানে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়ে গেছে, সেন্ট্রিওল থেকে রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এটা দাগায় নাও। স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু বলা হয়, দাগায় নাও। ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু কাকে বলা হয়, দাগিয়ে নাও। ক্রোমোজোমাল তন্তু কাকে বলা হয়, দাগায় নাও। অ্যাস্টার রে কাকে বলা হয়, দাগায় নাও, স্টার দিয়ে রাখো এগুলো। মেটাফেজ দশার ক্ষেত্রে খেয়াল করো, ক্রোমোজোমগুলো একটু মোটা মোটা লাগছে আর সবগুলো ক্রোমোজোম দেখো মাঝখানে অবস্থান করছে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, দাগায় নাও। আর ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল এবং বাহুগুলো মেরুমুখী হয়ে অবস্থান করে, এটা একটু দাগায় নাও। আর নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, এটা দাগায় নাও, ভেরি ইম্পর্টেন্ট তথ্য। এরপরে আসো অ্যানাফেজ। অ্যানাফেজ দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড দুইতে আলাদা হয়ে পড়ে। দেখো, প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। আচ্ছা গেল, এক্ষেত্রে ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হয়, দেখতে পাচ্ছ ছবিতে। আর চলার সময় এখানে একটু স্টার দিয়ে রাখো, মেরুভূমিকে চলনে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী আর বাহুগুলো থাকে অনুগামী, মানে সেন্ট্রোমিয়ার থাকে সামনে, বাহুগুলো থাকে পেছনে। এবার দেখতে ভি এল জে আই, ভি মানে মেটাসেন্ট্রিক, এল মানে সাবমেটাসেন্ট্রিক, জে মানে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই এর মতো আকার ধারণ করলে সেটাকে বলে টেলোসেন্ট্রিক, আমি সেটা বুঝাইছি। টেলোফেজ দশায় কী হবে, সবচেয়ে শেষ পর্যায়ে এক্ষেত্রে পানি যোজন ঘটবে, সরু এবং লম্বা আকার ধারণ করবে, প্রোফেজের ঠিক উল্টা ঘটবে। এরপরে দেখো এক্ষেত্রে আর দরকার নাই। মাইটোসিসের গুরুত্ব ঠিক এখান থেকে, মাইটোসিস তৈরি অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা একই থাকায় সুশৃঙ্খলভাবে হতে পারে। মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, মাইটোসিসের ফলে অঙ্কুশ প্রজনন সাধিত হয়, একভাবে 1 2 3 4 করে দেখো ক্ষত স্থান পূরণ করতে সাহায্য করে। তারপরে মাইটোসিসের মাধ্যমে কোষ বিনষ্ট হলে সেটা পূরণ হয়। তারপরে দেখো জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা, এখানে একটা কথা আছে জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে, ইম্পর্টেন্ট। এই সবগুলো হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। অনিয়ন্ত্রিত মাইটোসিস বা অস্বাভাবিক মাইটোসিস বা কোষ বিভাজনের ফলে দেখো এক্ষেত্রে E6 E7 এর কথা বলা হয়েছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, দাগ দিয়ে রাখো। এগুলোর কারণে জরায়ু মুখের ক্যান্সার হয়। মিওসিস কাকে বলে আমি বলেছি, মিওসিস কেন এক্ষেত্রে হ্রাসমূলক বিভাজন বা বিয়োজন বিভাজন কেন বলা হয়, কারণ হচ্ছে এখানে অর্ধেক হয়ে যায় তাই। ছবিতে খেয়াল করো, দেখো 2NNN এই ছবিটা আমি আঁকিয়েছি, খেয়াল করো, বুঝতে পারবা। মিওসিস কেন ঘটে, আমি যে কথাটা বলেছি ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখতে, এইটুকুতে এই কথাটায় ব্যাখ্যা করা আছে, সুতরাং তোমরা একটু পড়ে বুঝে লিখে নিবা। মিওসিসের এখানে কোথায় ঘটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সপুষ্পকদের পরাগধানী ডিম্বকের মধ্যে, উন্নত প্রাণী দেহের শুক্রাশয়, ডিম্বাশয়ে, মশ ও ফার্ন জাতীয় এখানে। আর মিওসিস 1 এবং মিওসিস 2, মিওসিস 1কে বলা হয় মিওসিস 1 আর মিওসিস 2কে বলা হয় মাইটোসিসের অনুরূপ, এটা দাগায় নাও। এখানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। জেনোপাস ট্রপিক্যালিস আর জেনোপাস লিভিস, এই দুইটা একটা উদাহরণ, এটা তোমাদের একটু জানা লাগবে। তাহলে দেখো আজকে আমি একটু সংক্ষিপ্ত পরিসরে তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। আশা করি কোনো সমস্যা থাকার কথা না, তারপরে সমস্যা থাকলে তোমরা অবশ্যই জানাবা। আর
সবসময় চঞ্চল বায়োলজির পক্ষ থেকে অবশ্যই অভিনন্দন, স্বাগতম থাকবে তোমাদের জন্য। সবসময় তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নিবা, পাশাপাশি সব ভিডিওতে অংশগ্রহণ করবা। আশা করি সবাই উপকৃত হচ্ছ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।